জনাব শাহজাহান চৌধুরী, মাননীয় সদস্য, কি পয়েন্ট অফ অর্ডার? মাননীয় সদস্য শাহজাহান চৌধুরীকে মাইক দেন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে বঙ্গভবন থেকে আবার আমাদের মাঝে ফিরে পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি 5 বছর যাতে করে আমাদের এই পার্লামেন্টটা আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন, আমরা যেন কাজ করতে পারি। মাননীয় স্পিকার, আমার পয়েন্ট অফ অর্ডারটা যেটা, আমি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর 300 বিধিতে বিবৃতি আহ্বান করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন সৌদি আরব, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা ছুটিতে এসেছেন বা কেউ যদি উমরাতে গেছেন, তারা এয়ারপোর্টে গিয়ে দেখতে পাচ্ছে যে তারা সেই দেশের ভিসাগুলো সব ক্যান্সেল। আমি এই পর্যন্ত আমার নোটিশে প্রায় 889 জনের মতো ভিসা ক্যান্সেল হয়েছে ইউকে, আরব আমিরাত এবং সৌদি আরবও। তো এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসী ভাইরা বাড়িতে আসলো, এয়ারপোর্টে আসার পরে দেখে যে অটোমেটিকলি তাদের ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে, ভিসার ডেট চলে গেছে কোনো কারণ ছাড়া, অথচ তাদের সেখানে দোকান রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, টাকা পয়সা রয়েছে। এই জন্য এই গুরুত্বপূর্ণ এবং এই সমস্যাটা সমাধানের জন্য আমি আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আর 300 বিধিতে আমাদের এই প্রবাসী ভাইদের এই লাঞ্ছনা, এই গঞ্চনা, কোথায় কোথায় বিষয় ক্যান্সেল, এইভাবে করে কোনো নিয়ম নীতি না মেনেই আমাদের হাজার হাজার আমাদের রেমিটেন্স, সেখানে যোদ্ধা যারা রয়েছে তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এই বিষয়টা এই অধিবেশনেই 300 বিধিতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর একটা বিবৃতি আশা করছি। মাননীয় স্পিকার, আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। প্রবাসী কল্যাণ মন্ত্রী তো এখানে নাই, আপনি একটা নোটিশ দেন বা ব্যক্তিগতভাবে কোথায় মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, আপনি আপনি ইচ্ছা করলে আপনি সদস্যের বক্তব্য শুনেছেন, ইচ্ছা করলে 300 বিধিতে এ ব্যাপারে বক্তব্য দেবেন। আর 300 বিধির বক্তব্য মানে একটা লিখিত শর্ট লিখিত বক্তৃতা দেবেন, লিখিতটা পড়বেন। আজকে না, আপনি একটা 300 বিধিতে বক্তৃতা দেন, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দেবেন। থ্যাংক ইউ। পয়েন্ট অফ অর্ডার কি নিয়ে মাননীয় সদস্য? দেন, ওনাকে মাইক দেন। কি মাননীয় সদস্য রাশেদুল ইসলাম, রাশেদকে মাইক দেন। জি, পয়েন্ট অফ অর্ডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর একটি দুঃখজনক দিন গেছে, হলো 4 আগস্ট এই মাসের। সেই দিন বেশ কিছু ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শিবিরের উপর হামলা করে, সেরকম একটি ঘটনা ঘটে ঢাকা কলেজে। এবং আমরা সবাই জেনে খুবই মর্মাহত হব যে সেদিন অ্যাডভোকেট আতিকুর রহমান নামে ঢাকা কলেজের অপোজিটে একজন আইনজীবী, তার চেম্বার ছিল, তিনি সেই চেম্বার থেকে বের হয়ে আসার পথে এই মাঝখানে পড়ে যান এবং তিনি নির্মমভাবে আহত হন। তার একটি চোখের দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে অলরেডি এবং আরেকটা চোখও খুবই করুণ অবস্থায় রয়েছে। মাননীয় সদস্য, এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে এবং দুঃখজনকভাবে বাস্তব সত্য হচ্ছে যে সেই মামলায় আমাকেও আসামি করা হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম না এবং সেই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতাও নেই। অন্য কাজে অন্য এলাকায় আমি ব্যস্ত ছিলাম, অথচ এই মামলাটি হয়েছে। আমি অত্যন্ত পরিতাপের সাথে আপনার কাছে প্রতিকার চাচ্ছি। মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডারের নিয়ম সম্পর্কে আপনারা রুলস অফ প্রসিডিওর থেকে আরো অবহিত হবেন। পয়েন্ট অফ অর্ডার হলো সংসদে চলমান কোনো বিষয়ের উপরে, ধরুন একজন সদস্য কোনো বক্তব্য দিল, সেখানে কিছু বিভ্রান্তির স্কোপ রয়েছে, চলমান বিষয়ের উপরে আপনি দাঁড়িয়ে পয়েন্ট অফ অর্ডার আনতে পারেন। আরেকটা হলো সংসদ কাজের শৃঙ্খলা সম্পর্কে, এখানে একজন সদস্যের কোনো কর্মকাণ্ডের ফলে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, এই ধরনের বিষয় হলো পয়েন্ট অফ অর্ডার। তারপর আপনি যেটা বলেছেন, আপনি নোটিশ দেন সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে, আপনি পত্র মাত্র জানতে পারেন।
বাকি সংসদের কার্যক্রম নোটিশের মাধ্যমে হয়। আর একটা আই ক্যান অ্যাসিওর ইউ, এখন থেকে আমি রুলস অফ প্রসিডিউর থরলি ফলো করার চেষ্টা করব, আপনারাও রুলস অফ প্রসিডিউর ফলো করবেন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী আমি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণে যাচ্ছি। বিধি 71। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় মনোযোগ 92টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19, সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, সাদিক রিয়াজ, দিনাজপুর 2, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর 5, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, জনাব লুৎফুর রহমান, কক্সবাজার 3, কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2, জনাব মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা 10, শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5, শিরিন সুলতানা, মহিলা আসন 2, মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 4, ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2, খায়রুল কবির খোকন, নরসিংদী 1, মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, জনাব জয়নুল আবেদিন, ফেনী 2, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী 5, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4, মুসাম্মদ ফরিদে ইয়াসমিন, মহিলা আসন 6, নীলুফার চৌধুরী মনি, মহিলা আসন 10, মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, রেজা আহমদ, কুষ্টিয়া 1, আজিজুল বাড়ি, খুলনা 4, এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, সুলতানা আহমদ, মহিলা আসন 17, মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, এ এম মাহবুব উদ্দিন, নোয়াখালী 1, জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, জনাব সরওয়ার আলমগীর, চট্টগ্রাম 2, নাদিয়া পাঠান পাপন, মহিলা আসন 32, নাসির উদ্দিন আহমদ, মৌলভীবাজার 1, বিলকিস ইসলাম, মহিলা আসন 7, রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3, এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10, হেলেন জারিন খান, মহিলা আসন 9, মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা 6, ফখরুদ্দিন আহমদ, ময়মনসিংহ 11, রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা 3, শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ হাসান রাজীব প্রধান, লালমনিরহাট 1, মোহাম্মদ আব্দুল সাত্তার, নীলফামারী 1, মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর 2, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, রেহানা আক্তার রানু, মহিলা আসন 4, সঞ্জিদা ইসলাম, মহিলা আসন 16, মোসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40, সালাউদ্দিন, গাজীপুর 4, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2, ইমরান আহমদ চৌধুরী, সিলেট 6, মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3, আনিসুর রহমান, মাদারীপুর 3, শামীমারা বেগম স্বপ্না, মহিলা আসন 21, গাজী এনামুল হক, যশোর 5, সর্দার শরফুদ্দিন আহমদ, বরিশাল 2, অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী 5, মাজাহরুল ইসলাম, কিশোরগঞ্জ 1, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 2, জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1, শাহজাহান চৌধুরী, কক্সবাজার 4, মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ 3, কামরুজ্জামান, মুন্সিগঞ্জ 3, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর 1, মোহাম্মদ রুহুল আমিন দুলাল, পিরোজপুর 3, মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ 1, আখতার হোসেন, রংপুর 4, মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ 1, সেলিনা সুলতানা, মহিলা আসন 35, ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ 7, আরিফা সুলতানা, মহিলা আসন 30, সাবিকুন নাহার, মহিলা আসন 39, জনাব এরশাদুল্লাহ, চট্টগ্রাম 8, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, ভোলা 4, মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4, ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3, মোহাম্মদ রকুনউদ্দিন বাবুল, লালমনিরহাট 2,
মুন্সি রফিকুল আলম ফেনী 1, হাফিজ মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 3, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4। নোটিশগুলোর মধ্য হতে আমি মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা 10, মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া 4 এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1-এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্যই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকে বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। এখন 2 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা 19। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় এমআরটি লাইন 5 নর্দার্ন রোড হেমায়তপুর থেকে সাভার নবীনগর হয়ে বাইপাল পর্যন্ত সম্প্রসারণের দাবি। ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, যানজট নিরসন এবং রাজধানীর সাথে পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ শিল্প, শিক্ষা, প্রশাসনিক ও জাতীয় প্রতিষ্ঠানসমূহে দ্রুত নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে সরকার মেট্রো রেলের সম্প্রসারণে যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এমআরটি লাইন 5 নর্দার্ন রোড হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই রুটে হেমায়তপুরে মেট্রো রেলের প্রধান ডিপো স্থাপনের পরিকল্পনাও আছে। আমাদের দাবি হলো হেমায়তপুরকে শুধু ডিপো ও টার্মিনাল হিসেবে সীমাবদ্ধ না রেখে মেট্রো রেল লাইন 5-এর রুটটি সাভার নবীনগর হয়ে বাইপাল পর্যন্ত সম্প্রসারণ করা হোক। হেমায়তপুর সাভার নবীনগর বাইপাল অঞ্চলটি জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকায় রয়েছে ঢাকা ইপিজেড, বিপিএটিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিএলআরআই, ডায়েরি ফার্ম, সাভার সেনানিবাস, জাতীয় স্মৃতিসৌধ, সাভার ডিওএইচএস, পরমাণু গবেষণা কেন্দ্র, বিকেএসপি, 6টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিপুল সংখ্যক শিল্প কারখানা ও আবাসিক এলাকা। এমআরটি লাইন 5 হেমায়তপুর থেকে সাভার হয়ে নবীনগর ও বাইপাল পর্যন্ত সম্প্রসারিত হলে এই অঞ্চলে লাখো মানুষের গণপরিবহন ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর মাধ্যমে সকল গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সাভার আশুলিয়া প্রায় 50 লক্ষ মানুষের সাথে রাজধানীর দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং যানজটে সীমাহীন কষ্ট লাগবে, জনগণের মুক্তি পাবে। অতএব আমি মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী মহোদয়ের কাছে এমআরটি লাইন 5 নর্দার্ন রুটটি হেমায়তপুর অংশ থেকে সাভার নবীনগর মোহাম্মদ জনাব সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, 71 বিধিতে আমার এই মনোযোগ আকর্ষণীয় প্রস্তাবটি আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য দিয়েছিলাম। দুঃখিত, আজকে তো শিক্ষামন্ত্রী মহোদয় নাই, তারপরও আমি আমার নোটিশটা পড়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 13, 290 আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসন, কর্ণফুলী উপজেলার কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ, কোড নাম্বার সোয়েনসো। এটি ঐতিহ্যবাহী ও খুবই ঐতিহাসিক পুরানো একটা কলেজ। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এই এলাকায় শিক্ষা বিস্তার এবং বিশেষ করে উচ্চশিক্ষা বিস্তারের জন্য এলাকায় কোনো গুরুত্বপূর্ণ আর কলেজ নাই। এটাই এই উপজেলায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেটা অত্যন্ত পুরনো। এই বিষয়ে উল্লেখ করে কর্ণফুলীর উপজেলায় বর্তমানে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত স্থান বিধায় এটাকে সরকারিকরণের জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথেও কথা বলেছি। আজকে এই প্রস্তাবটি উত্থাপন করে আমি মাননীয় মন্ত্রী যাতে এই কলেজটিকে
আগামীতে সরকারিকরণ করে, সেই জন্য এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2। বিসমিল্লাহ রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ৭১ বিধিতে আমার উত্থাপনীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের MBBS ডিগ্রিধারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের চাকরির বয়সসীমা সম্পর্কে আমার প্রস্তাব। দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং চিকিৎসকদের দীর্ঘ শিক্ষা জীবনের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সরকারি চাকরিতে MBBS শিক্ষার্থীদের বয়সসীমা, সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধিকরণ প্রসঙ্গে আমার প্রস্তাবনা হলো, যখন 30 বছরের বয়সসীমা ছিল সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে, তখন মেডিকেল কলেজের স্টুডেন্টদের গ্র্যাজুয়েশনের সময়সীমা 5 বছর এবং 1 বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপের কারণে 6 বছরের বাধ্যবাধকতা থাকায় সাধারণ শিক্ষার্থীদের 30 বছর থাকা অবস্থায় মেডিকেল স্টুডেন্টদের জন্য 32 বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে যে পরিবর্তনটা আনা হয়েছে এখানে, তাতে সাধারণ শিক্ষার্থীদের বয়সসীমা 30 থেকে 32 করা হলেও মেডিকেল স্টুডেন্টদের এই বাস্তবতাকে সামনে রেখে অভিজ্ঞ এবং দক্ষ উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের, মেডিকেল গ্র্যাজুয়েটদেরকে চাকরিতে আনার উদ্দেশ্যে এই বয়সসীমা 32 স্থলে তাদের জন্য 34 করার যে বিধানটি রাখা উচিত ছিল, সেটা করা হয়নি। আমি মাননীয় মন্ত্রীর কাছে তাদের ন্যায্য দাবি হিসাবে এবং জনস্বার্থে তাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 স্থলে 34 করার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় LGD মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় দিনাজপুর জেলার বিরল উপজেলার 12 নম্বর রাজারামপুর ইউনিয়ন কানাইবাড়ি 5 নম্বর ওয়ার্ড মৌজা কানাইবাড়ি খড়খড়িয়া ঘাট ব্রিজ নির্মাণ ও বোচাগঞ্জ ও বিরল বাইপাস এবং দিনাজপুর বাইপাস দিনাজপুর শিক্ষা বোর্ড হয়ে হাজী মোহাম্মদ দানেশ ও 10 মাইল হয়ে সৈয়দপুর বিমানবন্দর বাইপাস সড়ক নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা দিনাজপুর 2 জেলার বিরল উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরে উপেক্ষিত কানাইবাড়ি খড়খড়িয়া ঘাটে ঢেপা নদীর উপর একটি আধুনিক ব্রিজ নির্মাণ। এই অঞ্চলের হাজার হাজার মানুষ দীর্ঘদিনের প্রাণের দাবি। এই ঘাটে ব্রিজ নির্মিত হলে নদীর পূর্ব পারের মানুষের শিক্ষা বোর্ড হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 10 মাইল হয়ে সৈয়দপুর রংপুর, আবার শিক্ষা বোর্ড হয়ে ফুলবাড়ি বিরামপুর গোবিন্দগঞ্জ দিয়ে গাইবান্ধা বগুড়া ও ঢাকা যাতায়াত অনেক সহজ হয় এবং প্রায় 8 হতে 10 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে না। এই ঘাট পারাপারের একমাত্র মাধ্যম নৌকা ঢেপা নদী। আমাদের এই অঞ্চলের কৃষি অর্থনীতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে, কিন্তু এই খড়খড়ি ঘাটে ব্রিজ না থাকায় বছরের পর বছর নদীর দুই পারের হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে নদী যখন উত্তাল থাকে তখন যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। আমাদের কমলমতি ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পার হতে হয়। এই এলাকাটি কৃষি প্রধান এলাকা। এলাকার কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি ফসল সঠিক সময়ে মূল্য। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্য মূল্যস্ফীতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠা প্রসঙ্গে। 180 দিনের অগ্রাধিকার তালিকার মধ্যে এই সরকারের প্রথম 3টি কাজের একটি ছিল আইন শৃঙ্খলার উন্নতি, 2 নম্বরে ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং 3 নম্বরে হলো জ্বালানি খাতের নিশ্চয়তা। মাননীয় স্পিকার,
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যঙ্গ করেন আর না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে মাননীয় স্পিকার জানা যায় যে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন 3 জন মন্ত্রী আছেন, 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভালো অবস্থা। আর মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে আর কি বলবো, তেল আর গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে, দুষ্ট লোকে বলে অবশ্য, ভালো লোক না, টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। এইবার আসি মাননীয় স্পিকার, যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুৎ হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না, তখন 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে 62,000 লোক তাদের চাকরি হারিয়েছে আর 900-র উপরে কলকারখানা বন্ধ হয়ে গেছে। সো নতুন আর কর্মসংস্থান কি তৈরি হবে মাননীয় স্পিকার? যারা আছেন চাকরি করছেন তাদের চাকরি আর কতদিন থাকে আল্লাহ মাবুদে জানে। বাজারে যখন মানুষ যায় 80 টাকার নিচে কোনো সবজি নাই, ডিমের দাম কয়েক দফা বেড়েছে, চালের দাম, বিশেষ করে মিনিকেট যেই চাল বলা হয় এটা নাকি খায় না, তারপরেও তো কেউ কেউ খায় মাননীয় স্পিকার, যখন দ্বিগুণ হয়ে যায় এবং যখন আমরা টিসিবির লাইন দেখি তখন শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নোটিশটি ছিল মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমার নির্বাচনের আসন জামালপুর 5, যেটি জামালপুর পৌরসভা এবং জামালপুর সদর আসন নিয়ে গঠিত। জামালপুর পৌরসভাটি বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, 53 বর্গ কিলোমিটার এলাকা। চলমান বর্ষায় এই পৌরসভার অধিকাংশ এলাকায় বর্ষার জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেইখানে একটি নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। আমি মনে করি মাননীয় স্পিকার যে আজকের যে এই সমস্যা, এই বর্ষার এই জনজীবন যে বিপর্যস্ত, এই অবস্থা থেকে জামালপুর পৌরসভা মানুষকে মুক্ত করতে হলে জামালপুর পৌরসভার উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ করা দরকার। সেখানে পানি নিষ্কাশনের জন্য 2-3টি খাল খনন সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে না পারলে সেই এলাকার মানুষের জীবনযাত্রা আরও বিপন্ন হয়ে পড়বে। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, জামালপুর পৌরসভা হতে পারে যে জামালপুর জেলায় যে কটি পৌরসভা রয়েছে প্রতিটি পৌরসভার একই রকম নাজুক অবস্থা, সেই পৌরসভাগুলো নিয়ে যদি একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যায় জামালপুরবাসী উপকৃত হবে। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন, বিনয়ের সাথে একটি বিষয় অনুরোধ করি। জামালপুরে আমাদের মহান স্বাধীনতার ঘোষক, আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর বীরত্তমের নামে একটি কলেজ রয়েছে। 17 বছর সেই কলেজটি উন্নয়ন থেকে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এইবার আজকে আমরা জানতে পারলাম যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে শহীদ জিয়াউর রহমান কলেজের অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন সহ শহীদ জিয়াউর রহমান কলেজটিকে যদি জাতীয়করণ করা হয় জামালপুরের মানুষ অত্যন্ত আনন্দিত হবে, খুশি হবে এবং এটি জামালপুর মানুষের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। মাননীয় সদস্য লুৎফর রহমান, কক্সবাজার 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব ডক্টর মঈন খান ওনাকে অভিনন্দন জানিয়ে আমি উত্থাপন করছি যে আমার জেলার, আমার নির্বাচনী এলাকার রামু উপজেলার ফতেহাকুল ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলার অবস্থিত ফতেহাকুল সদর ইউনিয়ন 1799 সালে প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ ক্যাপ্টেন হিরাম কক্স সর্বপ্রথম ফতেহাকুল ইউনিয়নে এসে কক্সবাজার জেলার সভ্যতার গোড়াপত্তন করেন।
জনাব হিরম কসের নাম অনুসারে কক্সবাজার জেলার নামকরণ করা হয়। 200 বছরের পুরানো এই ইউনিয়নে বর্তমানে জনসংখ্যা 41,193 জন, আয়তন প্রায় 5 বর্গ কিলোমিটার, মোট 41টি গ্রাম নিয়ে গঠিত। এছাড়া এখানে একটা বিশ্ববিদ্যালয়, কলেজ আছে, উচ্চ বিদ্যালয় আছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাট বাজার, মসজিদ, মন্দির সহ নানা বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠান আছে। ফতেহাকুল ইউনিয়নের রামু উপজেলার অন্যতম প্রাচীন, জনবহুল, অর্থনৈতিক কর্মকাণ্ডের সমৃদ্ধ একটি কেন্দ্রবিন্দু। এর পাশে আছে রামু ক্যান্টনমেন্ট। উন্নত যোগাযোগ ব্যবস্থা, ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়নের বিস্তার এবং নাগরিক সুবিধার চাহিদা বিবেচনায় এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের ধরে পৌরসভা ঘোষণার প্রত্যাশা করে আসছে। জনস্বার্থে এই এলাকার সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে ফতেহাকুল ইউনিয়নকে পৌরসভা ঘোষণার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। বিষয়টি অতীব জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিদায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 বিধিতে আমার উত্থাপনী বিষয় 36 বগুড়া 1 আসনের চরাঞ্চলীয় অব্যবহৃত খাস জমিতে সৌরবিদ্যুৎ পার্ক স্থাপন প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকার সারিকান্দি ও সোনাতলা উপজেলা যমুনা ও বাঙালি নদী বিধৌত একটি বিস্তীর্ণ চরাঞ্চলীয় এলাকা। এই এলাকার শত শত বিঘা খাস জমি পড়ে রয়েছে, যেখানে প্রায় সারা বছরেই পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়। এই বিশাল অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং মিনি সোলার গেট স্থাপন করা হলে তা একদিকে যেমন চরাঞ্চলের হাজার হাজার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি সেচ পাম্পগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করবে, অন্যদিকে চরের বিদ্যুৎ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করা সম্ভব হবে। চরাঞ্চলে আধুনিক পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে স্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ক্ষুদ্র শিল্প বিকাশ ও বেকার যুবকদের কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই আসনে চরাঞ্চলে ব্যবহৃত খাস জমিতে সৌরবিদ্যুৎ পার্ক স্থাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধির অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়টি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন ও জাতীয় স্বীকৃতি আমরা পেয়েছি। বাংলাদেশি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছি। 17 বছরের আন্দোলনের ফসল 24। এটা একদিনের নয়। পৃথিবীতে বহু স্বৈরশাসক বিভিন্ন উপায়ে পতন হয়েছে, তেমনিভাবে হাসিনা সরকারও পতিত হয়েছে। 2024 সালের ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক জুলাই বিপ্লব এবং এর গণঅভ্যুত্থান আমাদের নতুন আশার আলো। এই দুইটি ঐতিহাসিক বাঁক আমাদের আত্মপরিচয়ের প্রধান ভিত্তি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে নতুন প্রজন্মের কাছে এই দুই মহান অধ্যায়ের সঠিক ইতিহাস, বীরত্বগাথা ও শহীদের আত্মত্যাগের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণে এখনও সুদূরপ্রসারী ও সমন্বিত কোনো রাষ্ট্রীয় উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগজনক। মাননীয় স্পিকার, মাঠ পর্যায়ে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত স্থানসমূহ, শহীদদের তালিকা এবং তাদের স্মৃতিচিহ্নগুলি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলায় পড়ে রয়েছে। এই দুই ঐতিহাসিক আন্দোলন ও বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস তুলে ধরা এবং উপজেলা পর্যায় পর্যন্ত
আধুনিক স্মৃতি জাদুঘর গড়ে তোলা অত্যন্ত জরুরি। যথাযথ তদারকি ও সদিচ্ছার অভাবে নতুন প্রজন্ম যদি আমাদের এই দুইটি ঐতিহাসিক আলোকবর্তিকা সম্পর্কে সঠিক জ্ঞান লাভ না করে থেকে বঞ্চিত হয়, তবে জাতীয় স্তরে গভীর শূন্যতা ও আদর্শিক সংকট তৈরি হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীবর্গের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমাদের নয়নমণি মহান মুক্তিযুদ্ধ, আশার আলো জুলাই বিপ্লবের স্মৃতিকে মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা ৯। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ৭১ বিধিতে আমার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রতি মাননীয় কৃষি মন্ত্রী মনোযোগ আকর্ষণ করতে চাই। উত্থাপিত বিষয় ধানের আবাদ কমে তামাকের আবাদ বৃদ্ধি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, দেশের কৃষিতে নীরবে বদলে যাচ্ছে আবাদ চিত্র। একদিকে যেমন কমেছে খাদ্যশস্য ধানের আবাদ, অন্যদিকে ক্রমশ বাড়ছে তামাক চাষের পরিধি। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ফসল পরিসংখ্যানে বলছে, গত কয়েক বছরে আউশ ও আমন দুই মৌসুমে ধানের আবাদ কমেছে। বিপরীতে একই সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে তামাক চাষের আবাদ। কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, লাভজনক বাজার, চুক্তিভিত্তিক উৎপাদন এবং সক্রিয় তৎপরতার কারণে অনেক কৃষক খাদ্যশস্যের পরিবর্তে তামাক চাষে ঝুঁকছেন। তবে এই প্রবণতা দীর্ঘমেয়াদী দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে আমি মনে করি। বিবিএস প্রকাশিত ফসল পরিসংখ্যান ও কৃষি ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী 2023-24 অর্থবছরে দেশে আহত ধানের আবাদ হয়েছিল 25,56,916 একর জমিতে। 25-26 অর্থবছরে তা কমে 23,35,516 একর, অর্থাৎ 2 বছরে আউশের আবাদ কমেছে 2,21,400 একর। একই ধরনের চিত্র দেখা গেছে আমন ধানের ক্ষেত্রেও। মাননীয় স্পিকার, যদি আবাদ কমলে উৎপাদন একই হারে কমে এমন নয়। উন্নত জাতের বীজ শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ৫। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী এবং ঢাকা, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাথে সাথে ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অসংখ্য মেধাবী শিক্ষার্থী বের হচ্ছে। দুঃখজনকভাবে তাদের একটি বড় অংশ উন্নত ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে। আজ সেই মেধাবীরাই বিশ্বের শীর্ষস্থানীয় দেশে যেমন মাইক্রোসফট, গুগল, মেটা প্ল্যাটফর্ম, নাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কর্মরত রয়েছে। তাদের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা এবং পরিশ্রম আজ বিশ্বকে এগিয়ে নিচ্ছে। আর সেই প্রযুক্তির সুফল আমরা প্রতিদিন হাতের মুঠোয় পাচ্ছি না। এই মেধাবীদের দেশে ফিরিয়ে এনে পরিকল্পনা এবং দেশের উন্নয়নে কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। মাননীয় সদস্য মোহাম্মদ মুবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা ১০। আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় সৌদি আরব সহ। ১ মিনিট মাননীয় সদস্য, একটু অপেক্ষা করুন প্লিজ। এটা কি অ্যাকসেপ্ট হয়েছে?
বসুন মাননীয় সদস্য, আপনারটা তো অ্যাকসেপ্ট হয়েছে। ওর পরবর্তী বক্তা শিরিন সুলতানা, মহিলা আসন 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ প্রসঙ্গে কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান, চাল সহ অন্যান্য উৎপাদিত ফসল সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমানোর প্রসঙ্গে বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। এই দেশের কৃষক হাড় ভাঙা খাটুনি খেটে খেতে ফসল ফলায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। এতে প্রতি বছর হাজার হাজার কৃষক লোকসানের মুখে পড়ে সর্বশান্ত হয়ে যায়। তাই কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান, চাল সহ অন্যান্য উৎপাদিত ফসল সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমানোতে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপিত বিষয় ছিল নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখা যায় যে অনেক শিক্ষক তাদের রিটায়ার্ড করে চলে গেছে, কিন্তু বেতন ভাগ্যে ওঠেনি। এই জায়গায় ইবতেদায়ী মাদ্রাসাগুলিও তাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তাদের ব্যাপারে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। মাননীয় স্পিকার, এছাড়াও আমার একটু কথা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যেগুলির ভবন নির্মাণ হয়নি, শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলারের আলোকে আমরা কিন্তু ভবন নির্মাণের জন্য আমরা ডিউ লেটার দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোথাও আমরা বিরোধী দলে কোথাও কোনো ভবন নির্মাণ করতে পারছি না। আসলে আমাদের মাঠ পর্যায়ের অনেক দলীয় নেতাকর্মীরা বলে, সরকার দলীয় নেতাকর্মীরা বলে যে উন্নয়ন হবে আমাদের দ্বারা, কিসের এমপি। তো বাস্তবে মনেও হচ্ছে তাই যে আসলে আমরা পাচ্ছি না কেন। যেমন বাস্তবে দেখতে পাচ্ছি যে গত যে আসলে এই ফ্যামিলি কার্ডের জন্য জরিপের যে লোক নিয়োগ করা হলো, সেখানে পুরা দলীয়করণ করা হয়েছে। এমনকি মসজিদগুলিতে মসজিদের ইমামদের বেতনের জন্য যে সমস্ত ইমামদেরকে বাছাই করা হচ্ছে, এখানে আমরা দেখেছি যে ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন জরিপ করেছে, এটাকে বাতিল করে দলীয় লোক দ্বারা সেটাকে বাছাই করে তাদেরকে নেওয়া হয়েছে। তাহলে আসলেই আমরা যারা নির্বাচিত হলাম, এই জনপ্রতিনিধিদের কোনো মূল্যই কি থাকবে না? মাননীয় স্পিকার, এই জায়গায় আমি বলবো, যদি এভাবে দলীয়করণ চলে তাহলে এই দেশের ভবিষ্যৎ কি হবে? আমি এই দৃষ্টি আকর্ষণ করছি যে ভবিষ্যতে দলীয়করণ না করে, যেখানে উন্নয়নের কথা বলা হলো, এই উন্নয়নের সব জায়গাগুলিতে যদি এমপিদের কোনো মূল্যায়ন না করা হয়, তাহলে জনপ্রতিনিধিদের মূল্যায়ন না করলে আমরা কোথায় যাব? এই দৃষ্টি আকর্ষণ করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সদয় মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপিত বিষয় চট্টগ্রাম ঢাকা মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার দারগারহাটে ওজন স্কেল প্রত্যাহার প্রসঙ্গে। মাননীয় স্পিকার, মহাসড়কের ওজন স্কেল স্টেশন স্থাপনের মূল উদ্দেশ্য ছিল অতিরিক্ত পণ্য বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ করা। তবে এই ওজন স্কেলের কার্যকারিতাও ক্ষতিকর প্রভাবও রয়েছে। ওজন স্কেলের গাড়ি থামিয়ে ওজন পরীক্ষার কারণে হাইওয়েতে দীর্ঘ যানজটের তৈরি করে। স্কেলের সামনে হঠাৎ গাড়ি থামানো বা ধীরগতির কারণে দ্রুতগামী যানবাহনের সাথে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। গাড়িতে ধারণ ক্ষমতার কম পণ্য পরিবহনের বাধ্য করার কারণে ট্রাক চালকেরা ভাড়া বাড়িয়ে দেন, ফলে প্রয়োজনীয় নিত্য পণ্যর দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে। ওজন স্কেলের কার্যকারিতা কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ। মাননীয় স্পিকার, চট্টগ্রাম ঢাকা মহাসড়কে ওজন স্কেল বন্ধ করলে ব্যবসায়ীদের পরিবহন ব্যয় কমবে, পণ্য পরিবহন দ্রুত ও সহজ হবে এবং চট্টগ্রাম, খাতুনগঞ্জ, চাকতাই সহ বিভিন্ন পাইকারি বাজারের ব্যবসার সক্ষমতা বাড়বে। বর্তমানে 13 টনের বেশি পণ্য পরিবহনের বাধা থাকায় টিপ প্রতি অতিরিক্ত ভাড়া ও সাদাবাজির যে অভিযোগ রয়েছে, ওজন স্কেল বন্ধ হলে তা দূর হবে, বাজারে নিত্য পণ্যের দাম কমতে সাহায্য করবে। এমন তো অবস্থায় চট্টগ্রাম ঢাকা মহাসড়কে ওজন স্কেল বন্ধের জনস্বার্থে আমার জরুরি
জনগুরুত্ব সম্পূর্ণ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সদয় মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব। আমি উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবগুলো উত্থাপনের জন্য আহ্বান জানাবো। প্রথম সিদ্ধান্ত প্রস্তাব, মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭। আপনি আপনার সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুর উপজেলায় আমি সরকারি একটি কৃষি কলেজ স্থাপন করার জন্য আপনার মাধ্যমে মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া ৫কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার সিদ্ধান্ত প্রস্তাব হচ্ছে প্রস্তাবটি উত্থাপন করছে সংসদের অভিমত এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের সিদ্ধান্ত প্রস্তাব সংসদে অভিমত এই যে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ চট্টগ্রাম জেলার পটিয়া আদালত ভবন দ্রুত নির্মাণ করা হোক। প্রস্তাবটি আমি মহান জাতীয় সংসদেও উত্থাপন করিলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য মোহাম্মদ আশরাফুদ্দিন, নরসিংদী 5কে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সংসদের অভিমত এই যে রায়পুরা নরসিংদী রেলওয়ে স্টেশন আরশিনগর থেকে শুরু হয়ে আমিরগঞ্জ ও অন্যান্য রেল স্টেশন পার হয়ে শ্রীরামপুর রেলগেট পর্যন্ত সড়কটি শ্রীরামপুর রেলগেট থেকে শ্রীনিধি দৌলতকান্দি হয়ে ভৈরব রেল স্টেশন পর্যন্ত বর্ধিত করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। এখন আমি মাননীয় সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭কে তার সিদ্ধান্ত প্রস্তাবের দুঃখিত, একটি প্রস্তাব এখনো রয়ে গেছে। মাননীয় সদস্যবৃন্দ, পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2। আমার সিদ্ধান্ত প্রস্তাবটি হলো সংসদের অভিমত এই যে সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল 7কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 একটি কৃষি প্রধান এলাকা। এই এলাকা একটি সমৃদ্ধ এলাকা। এখানে রয়েছে কুমুদিনী হসপিটাল, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর ক্যাডেট কলেজ, মহেরা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র,
সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমার মনে পড়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 এবং 80 অর্থ বছরে সবুজ বিপ্লব এবং কৃষি বিপ্লবের মধ্য দিয়ে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। তার মধ্যে অন্যতম আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭, টাঙ্গাইল জেলায় ওই সময়ে কৃষি ক্ষেত্রে উৎপাদনের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখার কারণে পুরস্কৃত হয়েছিল। এলাকার গরিব নিরীহ কৃষকের ছেলেমেয়েরা এলাকায় একটি কৃষি কলেজ, সরকারি কৃষি কলেজ যখন স্থাপন হবে তখন ওই কৃষি কলেজে অনেকেই বাড়িতে থেকে লেখাপড়া করার সুযোগ পাবে অল্প খরচে। এই সুযোগ এখন অনেকেরই নেই। এই কৃষি কলেজ স্থাপন হলে কৃষি কলেজে লেখাপড়া করে কৃষির উপর বিশেষ জ্ঞান অর্জন করে তারা কৃষিক্ষেত্রে যেমন নিজের জ্ঞানটা কাজে লাগাতে পারবে, দেশের জন্য উপকার আসবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, দেশের জন্য অনেক উপকার আসবে। সেই কারণে আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকার ভৌগোলিক অবস্থানটা হলো একদিকে লৌহজং নদী, আরেক দিকে বংশাই নদী, আরেক দিকে ধলেশ্বরী নদী, আরেক প্রান্তে আছে পাহাড়ি অঞ্চল গজারির বন। এই এলাকা নিয়ে টাঙ্গাইল ৭ মির্জাপুর উপজেলায় নামা এলাকায় কৃষি প্রধান এলাকা হিসাবে আমি এই এলাকার জন্য একটি কৃষি কলেজ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ মনে করি। কৃষি প্রধান দেশে কৃষি কলেজ টাঙ্গাইল ৭ মির্জাপুর উপজেলায় যখন প্রতিষ্ঠিত হবে অনেক ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করার সুযোগ পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং কৃষিক্ষেত্রে দেশের উপর অনেক অবদান রাখতে পারবে। দেশ কৃষি প্রধান দেশ হিসাবে অনেক দূর এগিয়ে যাবে এবং নিজেকেও ছাত্রছাত্রী হিসাবে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশায় আমি মনে করি এই জনগুরুত্বপূর্ণ দাবিটি মাননীয় সদস্যবৃন্দ এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই 10 জনের প্রত্যেকেরই সময় 1 মিনিট করে। প্রথমে বক্তব্য রাখবেন নাদিয়া পাঠান পাপন, মহিলা আসন 32। 1 মিনিটে বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মূল প্রস্তাবের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় একটি শব্দগুলোর পর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় চান্দুরা ইউনিয়নে একটি শব্দগুলো সংযোজন করা হোক। মূল প্রস্তাবকের প্রস্তাব সমর্থন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় চান্দুরা ইউনিয়নে একটি কৃষি কলেজ স্থাপন করার দাবি জানাচ্ছি। এই জন্য যে মাননীয় স্পিকার বাংলাদেশের 494টি উপজেলায় প্রত্যেকটিতে একটি করে সরকারি কলেজ আছে। একমাত্র উপজেলা যেখানে কোনো সরকারি কলেজ নেই সেখানে যদি, এবং এই বিজয়নগর উপজেলাটি কৃষি নির্ভর, এখানে যদি একটি কৃষি কলেজ স্থাপন করা হয় তাহলে ওই এলাকা সহ ওইখানকার শিক্ষার্থীদের জন্য যথেষ্ট উপকৃত হবে। তাই আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে একটি কৃষি কলেজ স্থাপনের জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। SM জাহাঙ্গীর হোসেন মাননীয় সদস্য, ঢাকা 18। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার 136 টাঙ্গাইল 7 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদের সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে আমি একমত পোষণ করে বলতে চাই, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষি বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণা আমরা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারিনি। বর্তমানে আধুনিক বাস্তবতার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং কৃষিতে টেকসই উন্নয়নের জন্য কৃষি গবেষণা ও উচ্চতর কৃষি শিক্ষা অত্যন্ত জরুরি। তাই দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রয়োজন বলে আমি মনে করি। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য শওকত আরা আক্তার, মহিলা আসন 33। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
আমি ধন্যবাদ জানাচ্ছি টাঙ্গাইল জেলা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গুরুত্বপূর্ণ এই প্রস্তাবটি আনার জন্য। মাননীয় স্পিকার, মেহেরপুর একটি ঐতিহাসিক জেলা, আমরা সবাই জানি, কিন্তু ওই জেলা অনেকটা পিছিয়ে আছে। আর যেহেতু এটি একটি কৃষি প্রধান এলাকা, আর সেহেতু এটি একটি কৃষি প্রধান এলাকা, তো এই এলাকায় একটি কৃষি কলেজ যদি স্থাপন করা হয় তাহলে ওই জেলায় কৃষি উন্নয়নের ব্যাপ্তি ঘটবে। এই জন্য আমি মাননীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে দাবি জানাচ্ছি যে এখানে একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। ধন্যবাদ। মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। সালাম আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের সাথে সহমত পোষণ করে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব উত্থাপন করছি। কারণ হচ্ছে ফুলবাড়িয়া একটি কৃষি নির্ভর একটি উপজেলা। এখানে আনারস, পেঁপে, কলা, লেবু এবং হলুদ এটা বাংলাদেশে বিখ্যাত, এবং এখানে কৃষি নির্ভর এই উপজেলাটি। আমি মনে করি যে এখানে একটি কৃষি কলেজ স্থাপিত হলে বেকার সমস্যার সমাধান হবে, এবং জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি টেকনিক্যাল এডুকেশন যদি আমরা দিতে পারি তাহলে অবশ্যই এই বাংলাদেশের বেকারত্ব দূরীকরণ হবে। এই কারণে আমি জোর দাবি জানাচ্ছি আমার উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেবকে, যিনি যুগোপযোগী, সময় উপযোগী প্রস্তাব মহান সংসদে উপস্থাপন করেছেন। দেশ এবং জাতিকে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। চলন বিলের প্রাণকেন্দ্রে অবস্থান করে 61 নাটোর 4। সেই চলন বিলের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে গুদাসপুর উপজেলা। সেই গুদাসপুর উপজেলার অধিকাংশ মানুষই কৃষি নির্ভরশীল। সেই দিক দিয়ে আমি বিবেচনায় রাখতে চাই, মহান সংসদে প্রস্তাব রাখতে চাই, আমার গুদাসপুর উপজেলায় একটা কৃষি কলেজ নির্মিত হলে এলাকাবাসী উপকৃত হবে। এলাকার অনেক ছেলেরা লেখাপড়া করে কৃষিবিদ হতে পারবে, যেখানে বাংলাদেশের 80 থেকে 85% মানুষ কৃষি নির্ভরশীল। একটি কৃষি কলেজ ওখানে হোক, এটা আমি মহান সংসদে প্রস্তাব রাখছি। ফাহমিদা হক, মহিলা আসন 18। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 136 টাঙ্গাইল 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী কর্তৃক আনিত ও আলোচ্য প্রস্তাবের উপর আমি একটি সংশোধনী প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমাদের সরকার নির্বাচনী ইশতেহারে কৃষিখাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। কৃষিকে আধুনিকায়ন করার জন্য প্রস্তাবটি অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ। এমত অবস্থায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। শব্দাবলীর পর আমার এলাকা নরসিংদীর বেলাবতে একটি কৃষি কলেজ শব্দাবলী সংযোজন করে সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য সানসিলা জেবরিন, মহিলা আসন 15। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মূল প্রস্তাবকের সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনীটি হলো, আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। কৃষি নির্ভর শেরপুর জেলার অধিকাংশ মানুষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। উর্বর ভূমি, বৈচিত্র্যময় ফসল এবং একটি কৃষি কলেজ প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত এবং উপযোগী ভূমি থাকা সত্ত্বেও কৃষি কলেজ না থাকার কারণে শেরপুরের শিক্ষার্থীরা আধুনিক কৃষি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং গবেষণার সুযোগও পাচ্ছে না। অতএব আমার শেরপুর সদর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হলে দক্ষ কৃষিবিদ এবং কৃষি উদ্যোক্তা যেমন তৈরি হবে, একই সাথে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। কাজেই মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে মাননীয় মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় সদস্য মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ ৪। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৩৬ টাঙ্গাইল একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব করার জন্য। আমি মূল প্রস্তাবের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি শব্দগুলির পর এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটি শব্দগুলি সংযোজন করা হোক মর্মে প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, আমার উপজেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, যেখানে কৃষি নির্ভর এলাকা, পার্শ্ববর্তী বেশ কয়েকটি উপজেলায় কোনো কৃষি কলেজ নাই। শিক্ষার্থীদের এই বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য অনেক দূরে যেতে হয়, যার কারণে আশা থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই এই শিক্ষা গ্রহণ করতে পারে না। এজন্য মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ ৪ কালীগঞ্জ উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। ধন্যবাদ। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম ১। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা ২৫ কুড়িগ্রাম ১। আমি প্রস্তাবিত সংসদ সদস্যের সাথে একমত পোষণ করে আমার নির্বাচনী এলাকার করুঙ্গামারি এবং নাগেশ্বরী মাঝামাঝি একটি কৃষি কলেজ স্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। এক্ষেত্রে আমার এলাকার যেহেতু একটি কৃষি নির্ভর এলাকা এবং প্রত্যন্ত এলাকা আমার, সেখানে অনেক ছেলেমেয়েরা দূরে লেখাপড়া করতে পারে না। তারা যদি এই সুযোগটা পায় তাহলে কৃষির ক্ষেত্রে তারা অবদান রাখতে পারবে, আধুনিক কৃষি বাস্তবায়নের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। এই জন্য আমি প্রস্তাবটি সমর্থন করি এবং আমার এলাকাতেও একটা কৃষি কলেজ স্থাপনের জন্য। রাশেদা বেগম হীরা, মহিলা আসন ৩। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কুমিল্লা একাডেমির আক্তার হামিদ খান একবার কুমিল্লার মানুষের কাছে বীজ এবং টাকা দিয়ে বলেছিল কোনটা আপনি গ্রহণ করবেন। ওরা বীজ গ্রহণ করেছিল, টাকা নয়। আমি এই প্রস্তাবের সাথে ১৪গ্রাম উপজেলাতে আমি একটা কৃষি কলেজের দাবি জানাচ্ছিলাম, কারণ সেখানে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্য রয়েছে, যা উৎপাদন বিমুখ এবং কর্মসংস্থান বিমুখ। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভাবনা ওখানে অনেক বেশি। অনুমোদন পাওয়া গেলে ওই জমি অধিগ্রহণের জন্য বা জমি দেওয়ার জন্য লোক প্রস্তুত আছে। আমি মন্ত্রীকে, মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রস্তাবটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীর উপর মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে যে লিখিত বক্তব্য আছে, মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৩৬ টাঙ্গাইল ৭ আসনের এমপি মহোদয় কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জন্য মাননীয় মন্ত্রী জনাব আনাম এহসানুল হক মিলন এমপি পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপনের প্রস্তাব উপস্থাপন করেছেন। কৃষি নির্ভর অর্থনীতি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, দক্ষ কৃষি জনবল সৃষ্টি এবং স্থানীয় তরুণদের কর্মমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণের বিবেচনায় প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। মাননীয় স্পিকার, মির্জাপুর টাঙ্গাইল জেলার একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা। মির্জাপুরে পেশাভিত্তিক জনসংখ্যার প্রায় ৬২% কৃষির সঙ্গে সম্পৃক্ত, ব্যবসায় 11%, চাকুরিতে 10% এবং অন্যান্য পেশায় অবশিষ্ট জনগোষ্ঠী নিয়োজিত। অর্থাৎ এলাকার অর্থনীতি এবং জীবন জীবিকার সঙ্গে কৃষির প্রত্যক্ষ সম্পর্ক অত্যন্ত নিবিড়। মাননীয় স্পিকার, মির্জাপুরের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তব চিত্র এ প্রস্তাবে গুরুত্ব নির্দেশ করে।
উপজেলা খাদ্য অফিসের প্রকাশিত তথ্যে দেখা যায় 3 অর্থ বছরে মির্জাপুর উপজেলা থেকে প্রায় 2.603 হাজার মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহ করা হয়েছে। একই সময় অভ্যন্তরীণ উৎস থেকে প্রায় 2.712 হাজার মেট্রিক টন চাল সংগ্রহ এবং বিভিন্ন কর্মসূচিতে প্রায় 13.060 হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। উপজেলায় সরকারি খাদ্য গোদামের কার্যকর ধারণ ক্ষমতায় প্রায় 2.5 হাজার মেট্রিক টন। এসব তথ্য এই উপজেলায় কৃষি উৎপাদন ও কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের তাৎপর্য নির্দেশ করে। মাননীয় স্পিকার, মির্জাপুরে সাধারণ ও কারিগরি শিক্ষারও একটি বিদ্যমান প্রাতিষ্ঠানিক ভিত্তি রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রকাশিত তথ্য ও উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের মোট 78টি শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে 47টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 3টি স্কুল অ্যান্ড কলেজ, 13টি দাখিল মাদ্রাসা, একটি আলিম মাদ্রাসা, 4টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, 3টি উচ্চ মাধ্যমিক কলেজ, 2টি ডিগ্রি কলেজ এবং 2টি কারিগরি কলেজ অন্তর্ভুক্ত ছিল। মাননীয় স্পিকার, তবে নতুন কোনো কৃষি কলেজ স্থাপন এবং দীর্ঘমেয়াদী নীতিগত ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত এক্ষেত্রে সাধারণত এলাকার শিক্ষার্থী এবং জনসংখ্যা ভিত্তিক চাহিদা, বিদ্যমান কলেজ ও কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান ও ধারণ ক্ষমতা, প্রয়োজনীয় জমি ও অবকাঠামোর প্রাপ্যতা, দক্ষ শিক্ষক ও প্রশিক্ষকের সংস্থান, কৃষি গবেষণা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ, সংশ্লিষ্ট এলাকার কৃষি উৎপাদন, ফসলের বৈচিত্র্য ও কৃষি ভিত্তিক কর্মসংস্থানের সম্ভাবনা, প্রস্তাবিত প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক টেকসইতা এবং সরকারের সামগ্রিক শিক্ষা পরিকল্পনা ও আঞ্চলিক ভারসাম্য বিবেচনা করা প্রয়োজন। মির্জাপুর উপজেলার প্রায় ৭১,৮০৯ একর আবাদি জমি, তার মধ্যে ৫৫,১২৪ একর সেচ সুবিধার আওতায় থাকা এবং স্থানীয় জনসংখ্যার প্রায় ৬২% কৃষির সঙ্গে সম্পৃক্ততা, এসব উপাত্ত এই এলাকার কৃষি শিক্ষা সম্প্রসারণের সম্ভাব্য যৌক্তিকতা নির্দেশ করে। মাননীয় স্পিকার, সরকার কৃষি শিক্ষা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন। একই সঙ্গে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে প্রকৃত চাহিদা, বিদ্যমান সুযোগ সুবিধা, প্রয়োজনীয় অবকাঠামো, আর্থিক সংশ্লেষ এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতার যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করা সমীচীন। আজকে যতগুলো প্রস্তাবনা এসেছে সবগুলোর জন্যই মাননীয় স্পিকার এটা কার্যকরী। এই প্রেক্ষাপটে আমি মাননীয় সংসদ সদস্যকে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আ.ন.ম এহসানুল হক মিলন এমপির পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই যে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কৃষি কলেজ স্থাপনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাওয়া গেলে বিদ্যমান নীতিমালা এবং সংশ্লিষ্ট এলাকার প্রয়োজন ও যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা পূর্বক এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। অতএব সরকারের অবস্থান বিবেচনা নিয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য আবুল কালাম সিদ্দিকী, টাঙ্গাইল ৭। আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যে প্রস্তাবটি এনেছি এই প্রস্তাবটি আমি একটা নির্বাচনী এলাকার পক্ষ থেকে এনেছি। আমার মনে হয় এই প্রস্তাবের সঙ্গে সংসদের প্রায় সকলেই একমত পোষণ করবে এবং আমি গর্ববোধ মনে করি যে এই প্রস্তাবটি এনে মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী হাউজে উপস্থিত আছেন, মন্ত্রী মহোদয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী মহোদয় যে বর্ণনা দিয়েছেন, এই কৃষি কলেজটির যে গুরুত্ব উনি ব্যাখ্যা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর মহোদয়ের নির্বাচনী যে ইস্তেহার, কৃষি প্রধান বাংলাদেশে কৃষকের উপর যে গুরুত্ব, তিনি যে কৃষি কার্ড দিয়েছে, যে পরিবার কৃষি কার্ড পাবে সেই পরিবারের দরিদ্র একজন ছেলে এই কৃষি কলেজে লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই জন্য আমি মনে করি যে শিক্ষামন্ত্রীর অবর্তমানে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় যে বক্তব্যটা রেখেছে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রয়োজনীয়
সকল কিছু অফিসিয়ালি যখন উনি পাবে, আমি মনে করি যে মির্জাপুরে টাঙ্গাইল সাদ মির্জাপুরে একটি কৃষি কলেজ ভবিষ্যতে এবং অতি শীঘ্র হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার প্রস্তাবটি প্রত্যাহার করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 1, সংসদের অভিমত এই যে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহিত হলো। আমি এখন মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5-কে সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 2 এর পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজে জড়িত। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর এটি কৃষি প্রধান এলাকা। এটা একটি বৃহৎ এলাকা। আমার নির্বাচনী এলাকায় 21টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমার নির্বাচনী এলাকা গঠিত। আমাদের নবীনগর তথা ব্রাহ্মণবাড়িয়া তথা কুমিল্লা বিভাগে কোনো কৃষি কলেজ নাই। আমাদের কোনো কৃষি কলেজে পড়তে হলে আমাদের নবীনগর থেকে, আমার নির্বাচনী এলাকা থেকে হয় যেতে হবে ঢাকা, না হয় যেতে হবে ময়মনসিংহ। কাজেই আমি মনে করি যে আমার যে নির্বাচনী এলাকা, আমার নির্বাচনী এলাকায় শিক্ষার হার অনেক বেশি। আমার নির্বাচনী এলাকায় অনেকগুলি কলেজ আছে, অনেকগুলি স্কুল আছে, সাধারণ শিক্ষার অনেক সুযোগ আছে। কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার কৃষি খাতকে যেভাবে গুরুত্ব দিয়েছেন এবং যে গত বাজেটে কৃষি খাতকে যেভাবে বরাদ্দ বৃদ্ধি করেছেন এবং গ্রামীণ অর্থনীতিকে ত্বরান্বিত করার জন্যে কৃষি খাতের উপর যে গুরুত্ব দিয়েছেন, সেজন্যে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ অবকাঠামো গড়ে তুলতে হলে কৃষি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। কাজেই কৃষি শিক্ষা যারা শিক্ষিত হবে, আমাদের সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকেই চাকরি না পেয়ে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কৃষি শিক্ষায় যদি শিক্ষিত হতো তাহলে তারা এই কৃষিকাজে নিয়োজিত হতে পারতেন। সেজন্য আমার প্রস্তাব হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর আমার নিবেদন যে আমার নির্বাচনী এলাকায় নবীনগর একটি কৃষি কলেজ স্থাপন করা হোক এবং আমার এই এলাকায় কৃষি কলেজ স্থাপন করার মতো সস্তায় অনেক জায়গা আছে। আমাদের এই নবীনগর থেকে ঢাকা সড়ক পথে যাওয়ার এখনো কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমাদের নির্বাচনী এলাকা থেকে ঢাকা আসতে হলে 3টা ডিস্ট্রিক্ট ঘুরে আসতে হয়। কাজেই আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকায় একটি কৃষি কলেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। এই সিদ্ধান্ত প্রস্তাবটির উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন ও সংশোধনীর উপরে
সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। প্রত্যেক মাননীয় সদস্য যারা যারা বক্তব্য রাখতে পারবেন তাদেরকে 1 মিনিট করে সময় বরাদ্দ করা হলো। প্রথম বক্তা নাদিয়া পাঠান পাপন, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 247 ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় কৃষি কলেজ স্থাপনের সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি, সেই সাথে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সময় উপযোগী উদ্যোগের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় একটি নতুন কৃষি কলেজ স্থাপনের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়িয়া সংগ্রামে ঐতিহ্যে একটি অন্যতম জেলা। এই জেলার সরাইল উপজেলায় এখন পর্যন্ত এখানে কোনো কৃষি কলেজ নেই, যার কারণে এই এলাকার স্টুডেন্টদেরকে বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহে যেতে হয়। আমরা এই এলাকাটি কৃষি নির্ভর এলাকা। এই এলাকায় যদি আমি খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা রক্ষা করতে চাই, সেই ক্ষেত্রে পরবর্তী বক্তা শওকতারা আক্তার, মহিলা আসন 33। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবকে যুগ উপযোগী প্রস্তাবটি আনার জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। মাননীয় প্রধানমন্ত্রী চলতি অর্থ বছরে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন, যেখানে কৃষি শিক্ষাও বাদ পড়েনি। কৃষির উৎপাদন বৃদ্ধি, কৃষি খাতে উন্নয়ন, মাননীয় সংসদ সদস্যের প্রস্তাব কৃষি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের সাথে আমার সংশোধনী প্রস্তাব মাদারীপুর জেলার শিবচর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করার জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রীকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়া 5-এর মাননীয় সংসদ সদস্যকে, এবং ওনার প্রস্তাবের সঙ্গে আমি সহমত পোষণ করি। নানা বৈচিত্র্যের লীলাভূমি চলন বিলের প্রাণকেন্দ্রে অবস্থান করে আমার নাটোর, গুদাসপুর এবং বড়াইগ্রাম। সেই বড়াইগ্রামে একটি কৃষি কলেজ যদি ওখানে প্রতিষ্ঠিত হয়, আমার এলাকাবাসী উপকৃত হবে। যখন আমাদের স্বপ্নদ্রষ্টা, যখন আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতবিক্ষত বাংলাদেশকে নিয়ে যখন এগিয়ে নিয়ে যেতে যাচ্ছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাচ্ছেন, তখন আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি দরকার। ধূসর মরুধূসর বুকে বিশাল একটি শহর গড়ো, একটা জীবন সফল করা তার চাইতে অনেক বড়। জ্ঞানী মনীষীরা বলেছেন, কারাগার এবং ফাঁসির মঞ্চ নির্মাণ করার প্রয়োজন কমে যাবে তুমি যদি একটা বিদ্যালয় প্রতিষ্ঠিত করতে পারো। সেই ধারাবাহিকতা মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।